আফগান প্রবাদ। বাপ মা যখন গদগদ হয়ে বলেন আমাদের ছেলে বড় হচ্ছে, তখন এ কথা ভাবেন না যে ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরাও গোড়ের দিকে এগিয়ে চলেছেন। আমানুল্লাহ শুধু তার প্রিয় সংস্কার কর্মের দিকেই নজর রেখেছিলেন। লক্ষ্য করেননি যে সঙ্গে সঙ্গে তার রাজত্বের দিনও ফুরিয়ে আসছে। কিন্তু শুধু আমানুল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। তার উজির নাজির সঙ্গী সাথীও রাস্তায় আর ৫ জনের পালিয়ে যাওয়াতে অনেকটা আশ্বস্ত হয়ে দৈনন্দিন জীবনে ফিরে যাবার চেষ্টাতে ছিলেন। বাচ্চার আক্রমণের ঠিক ১ মাস পরে, জানুয়ারির কঠোর শীতের মাঝামাঝি, একদিন শরীর খারাপ ছিল বলে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। এমন সময় এক পাঞ্জাবে অধ্যাপক দেখা করতে এলেন। শহর তখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। দিনের বেলা চলাফেরা করতে বিশেষ বিপদ নেই। জিজ্ঞেস করলেন, খবর শুনেছেন? আমি শুধালুম, কি খবর? বললেন, তাহলে জানেন না, শুনুন। এরকম খবর আফগানিস্তানের মতো দেশেও রোজ রোজ শোনা যায় না। ভোরবেলা চাকর বলল রাজপ্রাসাদে কিছু একটা হচ্ছে। শহরের বহু লোক সেদিকে যাচ্ছে। গিয়ে দেখি প্রাসাদে আফগানিস্তানের সব উজির, তাদের সহকারী, ফৌজের বড় বড় অফিসার এবং শহরের কয়েকজন মাতব্বর ব্যক্তিও উপস্থিত। সকলের মাঝখানে মইনুস সুলতানে ইনায়েতুল্লাহ খান ও তার বড় ছেলে দাঁড়িয়ে আছেন। কিন্তু আশ্চর্য হয়ে দেখি যে শহরের এত বড় মজলিসের মাঝখানে আমানুল্লাহ নেই। কাউকে জিজ্ঞেস করার আগেই এক ভদ্রলোক, খুব সম্ভব রইস ই সুরাই, প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল হবেন, একখানা ফরমান পড়তে আরম্ভ করলেন। দূরে ছিলুম বলে সব কথা স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু শেষের কথাগুলো পাঠক বেশ জোরে দিয়ে চেঁচিয়ে পড়লেন বলে সন্দেহের কোনো অবকাশ রইল না। আমানুল্লাহ সিংহাসন ত্যাগ করেছেন ও বড় ভাই মইনুস সুলতানে এনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেছেন। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলুম, হঠাৎ কেন? কি হয়েছে? শুনুন। ফরমান পড়া শেষ হলে কাবুলের এক মাতব্বর ব্যক্তি আফগানিস্তানের পক্ষ থেকে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করলেন। তখন ইনায়েতুল্লাহ অত্যন্ত শান্ত এবং নির্জীব কণ্ঠে যা বললেন তার অর্থ মোটামুটি দাঁড়ায় যে তিনি কখনো সিংহাসনের লোভ করেননি। 10 বছর পূর্বে যখন নাসরুল্লাহ আমানুল্লাহর রাজ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন তিনি অযথা রক্তক্ষয়ের সম্ভাবনা দেখে আপন অধিকার ত্যাগ করেছিলেন। অধ্যাপক দম নিয়ে বললেন, তারপর ইনায়েতুল্লাহ যা বললেন সে অত্যন্ত খাঁটি কথা। বললেন, দেশের লোকের মঙ্গল চিন্তা করেই আমি একদিন ন্যায্য সিংহাসন গ্রহণ করিনি। আজ যদি দেশের লোক মনে করেন যে আমি সিংহাসন গ্রহণ করলে দেশের মঙ্গল হবে, তবে আমি শুধু সেই কারণেই সিংহাসন গ্রহণ করতে রাজি আছি। আমি বললুম, কিন্তু আমানুল্লাহ? অধ্যাপক বললেন, তখন খবর নিয়ে শুনলুম আমানুল্লাহর ফৌজ কাল রাত্রে লড়াইয়ে হেরে গিয়ে পালিয়েছে। খবর ভোরের দিকে আমানুল্লাহর কাছে পৌঁছয়। তিনি তৎক্ষণাৎ ইনায়েতুল্লাহকে ডেকে সিংহাসন নিতে আদেশ করেন। ইনায়েত নাকি অবস্থাটা বুঝে প্রথমটায় রাজি হননি। তখন নাকি আমানুল্লাহ তাকে পিস্তল তুলে ভয় দেখালে তারপর তিনি রাজি হন। আমানুল্লাহ ভোরের দিকে মোটরে করে কান্দাহার রওনা হয়েছেন। যাবার সময় ইনায়েতুল্লাহকে আশ্বাস দিয়ে গিয়েছেন, পিতৃপিতামহের দুররানি ভূমি কান্দাহার তাকে নিরাশ করবে না। তিনি শীঘ্রই ইনায়েতুল্লাহকে সাহায্য করার জন্য সৈন্য নিয়ে উপস্থিত হবেন। আমানুল্লাহ তাহলে শেষ পর্যন্ত পালালেন। চুপ করে অবস্থাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে লাগলুম। অধ্যাপক হেসে বললেন, আপনি তো টেনিস খেলায় ইনায়েতুল্লাহর পার্টনার হন, শুনেছি। তিনি তার বিরাট বুকু নড়াচড়া করতে পারেন না বলে আপনি কোর্টের 12 আনা জমি সামলান। এইবার আপনি আফগানিস্তানের 12 আনা না হোক, অন্তত 2-4 আনা চেয়ে নিন। আমি বললুম, তা তো বটেই, কিন্তু বাচ্চার বুলেটের অন্তত 2-4 আনা ঠেকাবার ভার তাহলে আমার উপর পড়বে না তো? অধ্যাপক বললেন, তওবা তওবা, বাচ্চা এখন আর লড়বে কেন বলুন? তার কাছে ইত্যবসরে শোরবাজারের হজরত আর সর্দার ওসমান খান ইনায়েতুল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে গেছেন যে কাফির আমানুল্লাহ যখন সিংহাসন ত্যাগ করে পালিয়েছে, তখন আর যুদ্ধ বিগ্রহ করার কোনো অর্থ হয় না। বাচ্চা যেন বাড়ি ফিরে যান, তার সঙ্গে ইনায়েতুল্লাহর কোনো শত্রুতা নেই। অধ্যাপক চলে গেলে পর আমি বাড়ি থেকে বেরিয়ে আর্কের দিকে চললুম। এবার শহরের দৃশ্য আরও অদ্ভুত। বাচ্চার প্রথম ধাক্কার পর তবু কাবুল শহরের রাজা ছিলেন। তিনি দুর্বল না সবল সাধারণ লোক জানত না বলে রাজদণ্ডের মর্যাদা তখনও কিছু কিছু ছিল, কিন্তু এখন যেন আকাশে বাতাসে অরাজকতার বিজয় লাঞ্ছন অঙ্কিত। যারা রাস্তা দিয়ে চলেছে তারা স্পষ্টত কাবুল বাসিন্দা নয়। তাদের চোখে মুখে হত্যা লণ্ঠনের প্রতীক্ষা আর লুকায়িত নয়। এরা সব দল বেঁধে চলেছে। কেউ কোথাও একবার আরম্ভ করলে এদের আর ঠেকানো যাবে না। ঘণ্টাখানিক ঘোরাঘুরি করলুম, কিন্তু একটি মাত্র পরিচিত লোককেও দেখতে পেলুম না। তখন ভালো করে লক্ষ্য করলুম যে প্রায় সবাই দল বেঁধে চলেছে। ভিখারি আতুর ছাড়া একলা একলি আর কেউ বেরোয়নি।
খাঁটি খবর দিতে পারে এমন একটি লোক পেলুম না। আভাসে আন্দাজে বুঝলুম ইনায়েতুল্লাহ আর্কের ভেতরে আশ্রয় নিয়ে দুর্গ বন্ধ করেছেন। আমানুল্লাহর কী পরিমাণ সৈন্য ইনায়েতুল্লাহর বশ্যতা স্বীকার করে দুর্গের ভেতরে আছে তার কোনো সন্ধান পেলুম না। দোস্ত মোহাম্মদ আমানুল্লাহর হয়ে লড়তে গিয়েছেন জানতুম, তাই 1 মাস ধরে তাঁর বাড়ি বন্ধ ছিল। ভাবলুম এবার হয়তো ফিরেছেন, কিন্তু সেখানে গিয়েও নিরাশ হতে হলো। বাড়ি ফিরে দেখি মৌলানা তখনও আসেননি, তাই পাকাপাকি খবরের সন্ধানে মীর আসলামের বাড়ির দিকে গেলুম। বুড়ো আবার সেই পুরনো কথা দিয়ে আরম্ভ করলেন, যখন কোনো দরকার নেই তখন এই বিপজ্জনক অবস্থায় ঘোরাঘুরি করি কেন? আমি বললুম, সামলে কথা বলবেন স্যার। জানেন, বাদশাহ আমার পার্টনার, চারটিকানি কথা নয়। আপনার কী চাই বলুন, যা দরকার বাদশাকে বলে করিয়ে দিব। মীর আসলম অনেকক্ষণ ধরে হাসলেন, তারপর বললেন, ফার্সিতে একটা প্রবাদ আছে জানো, রাজত্ব বধূরে যেই করে আলিঙ্গন, তীক্ষ্ণধার ওসে পড়ে সেই দেয় চুম্বন। কিন্তু তোমার বাদশাহ অদ্ভুত। সাধারণ বাদশাহ কামান বন্দুক চালিয়ে অন্তত পক্ষে পিস্তলের ভয় দেখিয়ে সিংহাসন দখল করে। তোমার বাদশাহ ইনায়েতুল্লাহর পিস্তলের ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সিংহাসনের উপরে গিয়ে বসলেন। আমি বললুম, কিন্তু দেখুন, শেষ পর্যন্ত সিংহাসনে যার হক ছিল তিনিই বাদশাহ হলেন। কাবুলের লোকজন তো আর ভুলে যায়নি যে ইনায়েতুল্লাহ শহীদ বাদশাহ হাবিবুল্লাহর বড় ছেলে। মীর আসলম বললেন, সে কথা ঠিক, কিন্তু হকের এত বড় মাল এত দেরিতে পৌঁছেছে, এখন সে মালের ওপর আর 5 জনের নজর পড়ে গিয়েছে। শুনেছ বোধহয় শোরবাজারের হজরত বাচ্চাকে ফেরাতে গিয়েছেন। তোমার কি মনে হয়? আমি বললুম, ইনায়েতুল্লাহ তো আর কাফির নন, বাচ্চা ফিরে যাবে। মীর আসলম বললেন, শোরবাজারের হজরতকে চেনো না, তাই এই কথাটা বললে। তিনি আফগানিস্তানের সবচেয়ে বড় মোল্লা। আমানুল্লাহ বিদ্রোহের গোড়ার দিকেই তাকে জেলে পুরেছিলেন। সাহস সঞ্চয় করে ফাঁসি দিতে পারেননি। আজ শোরবাজার স্বাধীন, কিন্তু ইনায়েতুল্লাহ বাদশাহ হলে তার কী লাভ? আজ না হয় তিনি বিপদে পড়ে শোরবাজারের হাতে পায়ে ধরে তাকে দূত করে পাঠিয়েছিলেন, কিন্তু বাচ্চা যদি ফিরে যায় তবে 2 দিন পরে তার শক্তি বাড়বে। সিংহাসনে কায়েম হয়ে বসার পর তিনি আর শোরবাজারের দিকে ফিরেও তাকাবেন না। রাজার ছেলে রাজা হলেন, তিনি রাজত্ব চালাতে জানেন। শোরবাজারকে দিয়ে তার কি প্রয়োজন? পক্ষান্তরে বাচ্চা যদি ইনায়েতুল্লাহকে তাড়িয়ে দিয়ে রাজা হতে পারে তবে তাতে শোরবাজারের লাভ। বাচ্চা ডাকাত, সে রাজ্য চালনার কি জানে? যে মোল্লাদের উৎসাহে বাচ্চা আজ লড়ছে, সেই মোল্লাদের মুকুটমণি শোরবাজার তখন রাজ্যের কর্ণধার হবেন। কিন্তু তারও চেয়ে বড় কারণ রয়েছে, বাচ্চা কেন ফিরে যাবে না? তার যেসব সঙ্গী সাথী 1 মাস ধরে বরফের ওপর কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে লড়ল, বাচ্চা তাদের শুধু হাতে বাড়ি ফেরাবে কি করে? কাবুল লুটের লালসা দেখেই তো বাচ্চা তাদের আপন ঝান্ডার তলায় জড়ো করেছে। আমি বললুম, বাহ, আপনি তো সেদিন বললেন বাচ্চা মহল্লা সর্দারদের কথা দিয়েছে যে কাবুলেরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে তবে সে কাবুল লুট করবে না। মীর আসলম বললেন, এরই নাম রাজনীতি। ইংরেজ যেরকম লড়াইয়ের সময় আরবদের বলল তাদের প্যালেস্টাইন দেবে, ইহুদিদের বলল তাদেরও দিবে। বাড়ি ফিরে এসে দেখি পাঞ্জাব অধ্যাপকরা দল বেঁধে মৌলানাকে বাড়ি পৌঁছে দিয়ে এসে আড্ডা জমিয়েছেন। আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করলেন। কেউ কেউ বললেন, দাদা, আমার 6 মাসের ছুটি প্রয়োজন। কেউ বললেন, 5 বছর ধরে প্রমোশন পাইনি, বাদশাকে সেই কথাটা স্মরণ করিয়ে দেবেন। মৌলানা আমার হয়ে উত্তর দিয়ে বললেন, স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন? যা চাইবার দরাজ দিলে চেয়ে নিন। দেখলুম এদের সকলেরই বিশ্বাস বাচ্চা শুধু হাতে বাড়ি ফিরে যাবে আর কাবুলে ফের হারুনুর রশিদের রাজত্ব কায়েম হবে। সন্ধ্যার দিকে আব্দুর রহমান বুলেটিন ছেড়ে গেল। বাচ্চা ফিরতে নারাজ, বলেছে যে তাজ 5 জন আমাকে পরিয়েছেন সে তাজ আমার শিরোধার্য। বুঝলুম মীর আসলম ঠিকই বলেছেন। রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে শোয়ার হওয়া, একবার চড়লে আর নামার উপায় নেই। সে রাত্রে বাড়িতে ডাকুহানা দিল। আব্দুর রহমান তার রাইফেল ব্যবহার করতে পেয়ে যত না গুলি ছুড়ল তার চেয়ে আনন্দে লাফালো বেশি। ফিচকে ডাকাতি হবে। আব্দুর রহমানের রণনাদ শুনে পালালো। আব্দুর রহমান তার বুলেটিনের মাল মশলা সংগ্রহ করে দেউড়েতে দাঁড়িয়ে। রাস্তা দিয়ে যে যায় তাকেই ডেকে পই পই করে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। আমানুল্লাহ চলে যাওয়ার পর তার শেষ ভয়জর কেটে গিয়েছে। তবে এখন বাচ্চায় সকাও না বলে সম্মান ভরে হবিবুল্লাহ খান বলে। দুপুরবেলার বুলেটিনের খবর ইনায়েতুল্লাহ খান আর্কধুর্কের ভেতরে বসে আমানুল্লাহর কাছ থেকে সাহায্যের প্রতীক্ষা করছেন। বাচ্চা তাঁকে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছেন, না হলে সে কাবুল শহরের কাউকে জ্যান্ত রাখবে না, ঘর বাড়ি পুড়িয়ে দেবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কাবুলবাসীদের প্রচুর রাইফেল আর অপর্যাপ্ত বুলেট আছে, তাই দিয়ে তারা যদি আত্মরক্ষা না করতে পারে
তবে এসব ভেড়ার পালের মরাই ভালো। মৌলানা বললেন, বাচ্চা এখন আর কাবুলের মহল্লা সর্দারদের কেয়ার করে না। তারপর আব্দুর রহমানকে পার্লামেন্টারি কায়দায় সাপ্লিমেন্টারি শুধালেন, আর কি পরিমাণ খাদ্যদ্রব্য আছে? সৈন্যরা টিকতে পারবে কতদিন? আব্দুর রহমান কাঁচা ডিপ্লোমেট, নোটিশের হুমকি দিল না, বলল, অন্তত 6 মাস। তৃতীয় দিনের বুলেটিন, বাচ্চা বলেছে, ইনায়েতুল্লাহ যদি আত্মসমর্পণ না করেন তবে যেসব আমির উমরা সেপাই শান্ত্রী তার সঙ্গে আর কে আশ্রয় নিয়েছেন তাদের স্ত্রী পুত্র পরিবারকে সে খুন করবে। এনায়েতুল্লাহ উত্তর দিয়েছে, কুছ পরোয়া নেই। ফালতু প্রশ্ন, বাচ্চা দুর্গ আক্রমণ করছে না কেন? অবকাশসূচক উত্তর, রাইফেলের গুলি দিয়ে পাথরের দেয়াল ভাঙা যায় না। সে সন্ধ্যায় ব্রিটিশ লিগেশনের এক কেরানি প্রাণের ভয়ে আমার বাড়িতে আশ্রয় নিলেন। শহরে এসেছিলেন কি কাজে? বাচ্চার ফৌজ দলে দলে শহরে ঢুকছিল বলে লিগেশনে ফিরে যেতে পারেননি। রাত্রে তাঁর মুখে শুনলুম যে দুর্গের ভেতরে বন্ধু আমির উমরাদের স্ত্রী পুত্র পরিবার দুর্গের বাইরে, ইনায়েতুল্লাহর পরিবার দুর্গের ভেতরে। আমিরগণ ও বাদশাহের স্বার্থ এখন আর সম্পূর্ণ এক নয়। আমিরগণ তাঁদের পরিবার বাঁচাবার জন্য আত্মসমর্পণ করতে চান। ইনায়েতুল্লাহ নাকি নিরাশ হয়ে বলেছেন, যেসব আমির উমরাদের অনুরোধে তিনি অনিচ্ছায় রাজা হয়েছিলেন তাদের ইচ্ছার বিরুদ্ধে এখন তিনি আর দুর্গ রক্ষা করতে রাজি নন। আব্দুর রহমান সভাস্থলে উপস্থিত ছিল, বলল, আমি শুনেছি সিপাহীরা দুর্গ রক্ষা করতে রাজি, যদিও তাদের পরিবার দুর্গের বাইরে। তারা বলেছে, বউ বাচ্চার জান আমানত দিয়ে তো আর ফৌজে ঢুকিনি। ভয় পেয়েছেন অফিসার আর আমির উমরার দল। কেরানি বললেন, আমিও শুনেছি, কিন্তু কোনটা খাঁটি কোনটা ঝুট বুঝবার উপায় নেই। মোদ্দা কথা, ইনায়েতুল্লাহ সিংহাসন ত্যাগ করতে তৈরি, তবে তার শর্ত, কোনো তৃতীয় পক্ষ যেন তাকে আর তার পরিবারকে নিরাপদে আফগানিস্তানের বাইরে নিয়ে যাবার জিম্মাদারি নেন। স্যার ফ্রান্সিস রাজি হয়েছেন। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, স্যার ফ্রান্সিসের কাছে প্রস্তাবটা পারল কে? বলা শক্ত। শোরবাজার, ইনায়েতুল্লাহ, বাচ্চা, থুরি, হবিবুল্লাহ খান, 3 জনের একজন, অথবা সকলে মিলে। এখন সেই কথাবার্তাই চলছে। সে রাত্রে অনেকক্ষণ অবধি মৌলানা আর কেরানি সাহেবেতে আফগান রাজনীতি নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হলো। সকালবেলা আব্দুর রহমান হাতে সেঁকা রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা দিয়ে গেল। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু ভদ্রলোক কিছু স্পর্শ করতে পারলেন না। প্রবাদ আছে, কাজীর বাড়ির বাঁধিও 3 কলম লিখতে পারে। বুঝতে পারলুম ব্রিটিশ রাজদূতাবাসের কেরানিও রাজভোগ খায়, এই দুর্ভিক্ষেও। দুপুরের দিকে কেরানি সাহেবের সঙ্গে শহরে বেরুলুম। বাচ্চার সেপাইয়ে সমস্ত শহর ভরে গিয়েছে। আর্কের পাশের বড় রাস্তায় তার কাছ থেকে বিদায় নিচ্ছি। তিনি লিগেশনে যাবেন, আমি বাড়ি ফিরব। এমন সময় বলা নেই কোয়া নেই, একসঙ্গে শখানেক রাইফেল আমাদের চারপাশে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখি রাস্তার লোকজন বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেদিকে পারে সেদিকে ছুটছে, আশ্রয়ের সন্ধানে নিশ্চয়ই, কিন্তু কে কোন দিকে যাচ্ছে তার প্রতি লক্ষ্য না রেখে। চতুর্দিকে বাচ্চার ডাকাত, তাই সবাই ছুটছে দিশেহারা হয়ে। বাচ্চার প্রথম আক্রমণের দিন শহরে যা দেখেছিলাম তার সঙ্গে এর তুলনা হয় না। সেদিনকার কাবুলি ভয় পেয়েছিল যেন বাঘের ডাক শুনে। এবারকার ত্রাস হঠাৎ বাঘের থাবার সামনে পড়ে যাবার। কেরানি সাহেব পেশোয়ারের পাঠান, সাহসী বলে খ্যাতি আছে। তিনি পর্যন্ত আমাকে টেনে নিয়ে ছুটে চলেছেন। মুশকিল আসানেই জানেন কোন দিকে। পাশ দিয়ে গা ঘেঁষে একটা ঘোড়া চলে গেল। নয়নজুলিতে পড়তে পড়তে তাকিয়ে দেখি ঘোড়ার সোয়ারের পা জিনের পাদানে বেঁধে গিয়ে মাথা নিচের দিকে ঝুলছে, আর ঘোড়ার প্রতি গ্যালোপের সঙ্গে সঙ্গে রাস্তার সামনে ঠোকর খাচ্ছে। ততক্ষণে রাস্তায় সুর রিয়েলিস্টিক ছবির এলো পাতারি দাগ আমার মনে কেমন যেন একটা আবছা অর্থ এনে দিয়েছে। কেরানি সাহেবের হাত থেকে হ্যাচকা টান দিয়ে নিজেকে খালাস করে দাঁড়িয়ে গেলুম। ছবিটার যে জিনিস আমার অবচেতন মনে ততক্ষণে লক্ষ্য করে একটা অর্থ খাড়া করেছে, সে হচ্ছে ডাকুরা কাউকে মারার মতলবে কোনো কতলে আম বা পাইকারি কচু কাটার তালে নয়, তারা গুলি ছুঁড়েছে আকাশের দিকে। কেরানি সাহেবের দৃষ্টিও সেদিকে আকর্ষণ করলুম। ততক্ষণে রাস্তার উপর দাঁড়িয়ে শুধু বাচ্চার ডাকাত দল, কেরানি সাহেব আর আমি। বাদ বাকি নয়াঞ্জলিতে, দোকানের বারান্দায়, না হয় কাবুল নদীর শক্ত বরফের উপর উঁচু পাহাড়ের গা ঘেঁষে। 3-4 মিনিট ধরে গুলি চলল। আমরা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর আবার সবাই এক একজন করে আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো। ডাকাতের দল ততক্ষণে হা হা করে হাসতে আরম্ভ করেছে। তাদের সাদিয়ানা শুনে কাবুলের লোক এরকম ধারা ভয় পেয়ে গেল। কিসের সাদিয়ানা জানো না খবর? ইনায়েতুল্লাহ তখ্ত ছেড়ে দিয়ে হাওয়াই জাহাজে করে হিন্দুস্তান চলে গিয়েছেন। তাই বাচ্চা, থুরি, বাদশাহ হাবিবুল্লাহ খান হুকুম দিয়েছেন
রাইফেল চালিয়ে সাদিয়ানা বা বিজয় উল্লাস প্রকাশ করার জন্য। জিন্দাবাদ বাদশাহ গাজী হবিবুল্লাহ খান। বর্বর দেশে নতুন দলপতি উদ খুলে বসলে নরবলি করার প্রথা আছে। আফগানিস্তানে এরকম প্রথা থাকার কথা নয়, তবুও অনিচ্ছায় গোটা পাঁচেক নরবলি হয়ে গেল। সাদিয়ানার হাজার হাজার বুলেট আকাশ থেকে নামার সময় যাদের মাথায় পড়ল তাদের কেউ কেউ মরল। পুরো মীর আসলমে পাগড়ি পেঁচানো ছিল না বলে। পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই। গরিব আফগানিস্তানের মামুলি পাগড়ি নিয়ে টানা হ্যাঁচড়া করতে গিয়ে আমানুল্লাহর রাজমুকুট খসে পড়ল। ডাকাত সেটা কুড়িয়ে নিয়ে মাথায় পড়ল। মোল্লারা আশীর্বাদ করলেন। পরদিন ফরমান বেরোলো। তার মূল বক্তব্য, আমানুল্লাহ কাফির, কারণ সে ছেলেদের অ্যালজেব্রা শেখাতো, ভূগোল পড়াতো, বলতো পৃথিবী গোল। বিংশ শতাব্দীতে এরকম ফরমান বেরোতে পারে সে কথা কেউ সহজে বিশ্বাস করবেন না। কিন্তু বাচ্চার মতো ডাকাত যখন তখনসীন হতে পারে তখন এরকম ফরমান আর অবিশ্বাস করার কোনো উপায় থাকে না। শুধু তাই নয়, ফরমানের তলায় মোল্লাদের সই ছাড়াও দেখতে পেলুম সই রয়েছে আমানুল্লাহর মন্ত্রীদের। মীর আসলম বললেন, পেটের উপর সঙ্গিন ঠেকিয়ে সইগুলো আদায় করা হয়েছে। না হলে বলো, কোনো সুস্থ লোক বাচ্চাকে বাদশাহী দেবার ফরমানের নামে সই করতে পারে? রাগের চোটে তার চোখ মুখ তখন লাল হয়ে গিয়েছে, দাড়ি ডাইনে বাঁয়ে ছড়িয়ে পড়েছে। গর্জন করে বললেন, ওয়াজিবুল কতল, প্রত্যেক মুসলমানের উচিত যাকে দেখা মাত্র কতল করা, সে কিনা বাদশা হলো? আমি বললুম, আপনি যা বলছেন তা খুবই ঠিক, কিন্তু আশা করি এসব কথা যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন না। মীর আসলম বললেন, শোনো সৈয়দ মুজতবা আলী, আমানুল্লাহর নিন্দা যখন আমি করেছি তখন সকলের সামনেই করেছি। বাচ্চায় সকাবের বিরুদ্ধে যা বলার তাও আমি প্রকাশ্যে বলি। তুমি কি ভাবছ কাবুল শহরের মোল্লারা আমাকে চেনে না? ফরমানের তলায় আমার সই লাগাতে পারলে ওরা খুশি হন না? কিন্তু ওরা ভালো করেই জানে যে আমার বাঁ হাত কেটে ফেললেও আমার ডান হাত সই করবে না। ওরা ভালো করেই জানে আমি ফতোয়া দিয়ে বসে আছি, বাচ্চায় সকাও ওয়াজিবুল কতল অবশ্যবদ্ধ। মীর আসলম চলে যাওয়ার পর মৌলানা বললেন, যতদিন আফগানিস্তানে মীর আসলমের মতো একটি লোকও বেঁচে থাকবেন ততদিন এদেশের ভবিষ্যৎ সম্বন্ধে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি সায় দিয়ে বললুম, হক কথা, কিন্তু আমাদের ভবিষ্যতের ভাবনা এই বেলা একটু ভেবে নিলে ভালো হয় না? দুজনে অনেকক্ষণ ধরে ভাবলুম, কখনো মুখ ফুটে, কখনো যার যার আপন মনে। বিষয়, বাচ্চা তার ফরমানে আমানুল্লাহ যে কাফির সেই কথা সপ্রমাণ করে বলেছে, এবং যেসব দেশি বিদেশি মাস্টার প্রফেসর আমানুল্লাহকে এইসব কর্মে সাহায্য করত তাদের ডিসমিস করা হলো, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হলো। শেষটায় মৌলানা বললেন, অত ভেবে কদ্দূর হবে, আমরা ছাড়া আরও লোক তো ডিসমিস হয়েছে, দেখাই যাক তারা কি করে। মৌলানার বিশ্বাস 10টা গাধা মিললে একটা ঘোড়া হয়। কিন্তু এসব নিতান্ত ব্যক্তিগত কথা। আবু হোসেন নাটক যারা দেখেছেন তারা হয়তো ভাবছেন যে কাবুল তখন জোর রগড়, কিন্তু ভবিষ্যতের ভাবনায় তখন আমির ফকির সকলেরই রসকস কাবুল নদীর জলের মতো জমে গিয়ে বরফ হয়ে গিয়েছে। বাচ্চাও শহরবাসীকে সন্দেহের দোদুল দোলায় বেশিক্ষণ দোলালো না। হুকুম হলো, আমানুল্লাহর মন্ত্রীদের ধরে নিয়ে এসো আর তাদের বাড়ি লুট করো। সে লুট কিস্তিতে কিস্তিতে হলো। বাচ্চার খাস পেয়ারারা প্রথম খবর পেয়েছিল বলে তারা প্রথম কিস্তিতে টাকা পয়সা, গহনাগাটি, দামি টুকিটাকি ছোঁ মেরে নিয়ে গেল। দ্বিতীয় কিস্তিতে সাধারণ ডাকাতরা আসবাবপত্র, কার্পেট, বাসনকোসন, জামা কাপড় বেছে বেছে নিয়ে গেল। তৃতীয় কিস্তিতে আর সব ঝড়ের মুখে উড়ে গেল। শেষটায় রাস্তার লোকে কাঠের দরজা জানালা পর্যন্ত ভেঙে নিয়ে শীত ভাঙল। মন্ত্রীদের খালি পায়ে বরফের উপর দাঁড় করিয়ে হরেক রকম সম্ভব অসম্ভব অত্যাচার করা হলো গুপ্তধন বের করার আশায়। তার বর্ণনা শুনে কাবুলের লোক পর্যন্ত শিউরে উঠেছিল। মৌলানা আর আমি শুধু মুখ চাওয়াচাওয়ি করছিলাম। তারপর আমানুল্লাহ রিয়ার বক্সি, ফৌজের অফিসারদের পালা। বন্ধ দৌড় জানালা ভেদ করে গভীর রাত্রে চিৎকার আসত, ডাকু পড়েছে। সে আবার সরকারি ডাকু। তার সঙ্গে লড়াই লড়বার উপায় নেই, তার হাত থেকে পালাবার পথ নেই। কিন্তু অভ্যাস হয়ে গেল। রাস্তার উপর শীতে জমে যাওয়া রক্ত, উলঙ্গ মরা, রাত্রে ভীত নরনারীর আর্তচিৎকার সবই সহ্য হয়ে গেল। কিন্তু আশ্চর্য, অভ্যাস হলো না শুধু শুকনো রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা খাওয়ার। মায়ের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, চা বাগানের কুলিরা যে প্রচুর পরিমাণে বিনা দুধ চিনিতে লিকার খায় সে পানের তৃপ্তির জন্য নয়, ক্ষুধা মারবার জন্য। দেখলুম অতি সত্য কথা, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কাবুলে ম্যালেরিয়া নেই, থাকলে তারপর চা বাগানের কুলির যা হয় আমারও তাই হতো,
এবং তার পরমা গতি কোথায় বাঙালিকে বুঝিয়ে বলতে হয় না। মৌলানাকে জিজ্ঞেস করলুম, না খেতে পেয়ে বুলেট খেয়ে ম্যালেরিয়ায় ভুগে এ 3 মার্গের ভেতর মরার পক্ষে কোনটা প্রশস্ততম বলো তো? মৌলানা কবিতা ওড়ালেন। আরেক মৌলানা কবি সাদির, চুন আহাঙ্গে রফতন কুনত জানে পাক চিল বরতখ্ত মুর্দন চি বর্ষা রেখাক। পরমায়ু যবে প্রস্তুত হয় মহাপ্রস্থানের তরে, একই মৃত্যু, সিংহাসনেতে অথবা ধুলির পরে। বাচ্চার ফরমান জারির 3 সাতেক পরে ভারতীয়, ফরাসি, জার্মান শিক্ষক অধ্যাপকেরা এক ঘরোয়া সভায় স্থির করলেন স্যার ফ্রান্সিসকে তাদের দুরবস্থা নিবেদন করে হাওয়াই জাহাজে করে ভারতবর্ষে যাওয়ার জন্য বন্দোবস্ত ভিক্ষা করা। অধ্যাপকেরা বললেন, কাবুল থেকে বেরোবার রাস্তা চতুর্দিকে বন্ধ। স্যার ফ্রান্সিস বললেন, হ্যাঁ। অধ্যাপকেরা নিবেদন করলেন, কাবুলে কোনো ব্যাংক নেই বলে তাদের জমানো যা কিছু সম্বল তা পেশোয়ারে এবং সে পয়সা আনবার কোনো উপায় নেই। স্যার ফ্রান্সিস বললেন, হুঁ। অধ্যাপকেরা কাতর অনুনয় জানালেন, স্ত্রী পরিবার নিয়ে তারা অনাহারে আছেন। সাহেব বললেন, অ। অধ্যাপকেরা মরিয়া হয়ে বললেন, এখানে থাকলে তিলে তিলে মৃত্যু। সাহেব বললেন, আ। একদিকে ফুল্লুরার 12 মাসি, অন্যদিকে সাহেবের অ আ করে বর্ণমালার পাঠ। ক্লাস 6-এর ছেলে আর প্রথম ভাগের খোকাবাবু যেন একই ঘরে পড়াশোনা করছেন। বর্ণমালা যখন নিতান্তই শেষ হয়ে গেল তখন সাহেব বললেন, এখানকার ব্রিটিশ লিগেশনে ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মুখপাত্র। ভারতবাসীদের সুখ সুবিধে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্রিটিশ লিগেশনের কর্তব্য নয়। আমি যদি কিছু করতে পারি তবে সেটা ফেভার হিসাবে করব। আপনাদের কোনো রাইট নেই। যাত্রাগানে বিস্তর দুর্যোধন দেখেছি। সাহেবের চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখি, না, কিছু কিছু গরমিল রয়েছে। দুর্যোধন ফেভার রাইট কোনো হিসেবেই 5খানা গা দিতে রাজি হয়নি। ইনি ফেভারেবল কনসিডারেশন করতে রাজি হয়েছেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ হলে তিনি হয়তো বগল বাজিয়ে সুখবর দেবার জন্য পাণ্ডব শিবিরে ছুটে যেতেন। কিন্তু আমার মনে পড়ল যুধিষ্ঠিরের কথা। একটি মিথ্যা কথা বলবার জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। ভাবলুম, একদিকে দুর্যোধন, ওদিকে বাচ্চায় সকাও। এর মাঝখানে যদি সাহস সঞ্চয় করি একটিবারের মতো এই জীবনের সত্য কথা বলে ফেলতে পারি, তবে অন্তত একবারের মতো স্বর্গদর্শন লাভ হলেও হতে পারে। বললুম, হাওয়াই জাহাজগুলো ভারতীয় পয়সায় কেনা, পাইলটেরা ভারতীয় তনখা খায়। পেশোয়ারের বিমান ঘাঁটি ভারতের নিজস্ব। এই অবস্থায় আমাদের কি কোনো হক নেই? ব্রিটিশ লিগেশন যে ভারতীয় অর্থে তৈরি, সাহেব যে ভারতীয় নিমক খান, সে কথা আর ভদ্রতা করে বললুম না। সাহেব ভয়ঙ্কর চটে গেলেন। অধ্যাপকেরাও ভয় পেয়ে গেলেন। বুঝলুম, জীবন মরণের ব্যাপার। ভারতীয়রা কোনো গতিতে দেশে ফিরে যেতে পেলে রক্ষা পান। মেহেরবানি, হক নিয়ে না হোক তর্ক করে কোনো লাভ নেই। বললুম, আমি যা বলেছি সে আমার ব্যক্তিগত মত। আমি নিজে কোনো ফেভার চাইনি, কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছা যেন আর 5 জনের স্বার্থে আঘাত না করে। এরপর কথা কাটাকাটি করে আর কোনো লাভ নেই। আমার যা বক্তব্য সাহেব পরিষ্কার বুঝতে পেরেছেন, আর সাহেবের বক্তব্য ভারতবাসীর কাছে নতুন কিছু নয়। ফেভার শব্দ দরখাস্তে যিনি যত ইনিয়ে বিনিয়ে লিখতে পারেন তাকেই আমরা ভারতবর্ষে গেলে 100 বছর ধরে ইংরেজিতে সুপণ্ডিত বলে সেলাম করে আসছি। সেই সন্ধ্যায় খবর পেলুম, যেসব ভারতবাসীর স্বদেশে ফিরতে চান তাদের একটি ফিরিস্তি তৈরি করা হয়েছে। সাহেব স্বহস্তে আমার নাম ঢেরা কেটে দিয়েছেন। আব্দুর রহমান এখন শুধু আগুনের তদারকি করে। বাদাম নেই যে খোসা ছাড়াবে, কালি নেই যে জুতা পালিশ করবে। না খেয়ে খেয়ে রোগা হয়ে গিয়েছে, দেখলেই দুঃখ হয়। মৌলানা শুতে গিয়েছেন। আব্দুর রহমান ঘরে ঢুকলো। আমি বললুম, আব্দুর রহমান, সব দিকে তো ডাকাতের পাল রাস্তা বন্ধ করে দিয়েছে, পানশিরে যাবার উপায় আছে? আব্দুর রহমান আমার 2 হাত আপন হাতে তুলে নিয়ে শুধু চুমু খায় আর চোখে চেপে ধরে বলে, সেই ভালো হুজুর, সেই ভালো, চলুন আমার দেশে। এইরকম শুকনো রুটি আর নুন খেয়ে 2 দিন বাদে আপনি আর বিছানা ছেড়ে উঠতে পারবেন না। তার চেয়ে ভালো খাওয়ার জিনিস আমাদেরই বাড়িতে আছে। কিছু না হোক, বাদাম, কিশমিশ, পেস্তা, আঞ্জির, মোলায়েম পনির। আর হুজুর, আমার নিজের 3টা দুম্বা আছে, আর একটি মাস, জোর 1.5 মাস। তারপর বরফ গলতে আরম্ভ করলেই আপনাকে নদী থেকে মাছ ধরে এনে খাওয়াবো, ভেজে, সেঁকে, পুড়িয়ে, যত রকম আপনার ভালো লাগে। আপনি আমাকে কত মাছের গল্প বলেছেন, আমি আপনাকে খাইয়ে দেখাবো। আরামে শোবেন, ঘুমোবেন, জানালা দিয়ে দেখবেন। আব্দুর রহমানকে বাধা দিতে কষ্টবোধ হলো। বেচারি অনেক দিন পর আবার প্রাণ খুলে কথা বলতে আরম্ভ করেছে। পানশিরের পুরনো স্বপ্নে নতুন রং লাগিয়ে আমার চোখে চটক লাগাবার চেষ্টা করছে।
তার মাঝখানে ভোরের কাকের কর্কশ কা কা করে তার সুখ স্বপ্ন কেটে ফেলতে অত্যন্ত বাধ্য ঠেকল। বললুম, না আব্দুর রহমান, আমি যাব না। আমি বলছি তুমি চলে যাও। জানো তো, আমার চাকরি গেছে। তোমাকে মাইনে দেবার টাকা আমার নেই। চাল ডাল ফুরিয়ে গিয়ে গমে এসে ঠেকেছে। তাও তো আর বেশি দিন চলবে না। তুমি বাড়ি চলে যাও। ক্ষুধা যদি ফের সুদিন করে তবে আবার দেখা হবে। ব্যাপারটা বুঝতে আব্দুর রহমানের একটু সময় লাগলো। যখন বুঝল তখন চুপ করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমারও মন খারাপ হয়ে গেল, কিন্তু করিই বা কি? আব্দুর রহমানের সঙ্গে বহু সন্ধ্যা, বহু জামিনী কাটিয়ে বুঝতে পেরেছি, সে যদি নিজের থেকে কোনো জিনিস না বুঝে তবে আমার যুক্তিতর্ক তার মনের কোথাও কোনো ঠাঁই পায় না। আমার ব্যবস্থাটা যে তার আদবেই পছন্দ হয়নি সেটা বুঝতে পারলুম, কিন্তু আমি আশা করেছিলাম সে আপত্তি জানাবে। আমি তাহলে তর্কাতর্কি করে তাকে খানিকটা শায়েস্তা করে নিয়ে আসব। দেখলুম তা নয়। সরল লোক আর সোজা সুপারি গাছে মিল রয়েছে। একবার পা হরকালে আপত্তি অজুহাতের শাখা প্রশাখা নেই বলে সোজা ভূমিতলে অবতরণ। খানিকক্ষণ পর সে নিজেই থেকেই ঘরে ফিরে এলো। মাথা নিচু করে বলল, আপনি নিজের হাতে মেপে সকালবেলা 2 মুঠো আটা দেবেন, আমার তাতেই চলবে। কি করে লোকটাকে বোঝায় যে আমার অজানা নয় যে সে মাঝখানেক ধরে 2 মুঠো আটা দিয়েই দুবেলা চালাচ্ছে। আর খাবারের কথাই তো আসল কথা নয়। আমার প্রস্তাব যে সে অত্যন্ত বেদনা অনুভব করেছে সেটা লাঘব করি কী করে? যুক্তিতর্ক তো বৃথা। পূর্বেই বলেছি, ভাবলুম মৌলানাকে ডাকি, কিন্তু ডাকতে হলো না। আব্দুর রহমান বলল, যখন সব কিছু পাওয়া যেত তখন আমি এখানে যা খেয়েছি আমার বাবা তার শ্বশুরবাড়িতেও সেরকম খায়নি। তারপর বেশ একটু গলা চড়িয়ে বলল, আর আজ যে কিছু জুটছে না বলে আমাকে খেদিয়ে দিতে চান? আমি কি এতই নিমক হারাম? অনেক কিছু বলল, কিছুটা যুক্তি, বেশিরভাগ জীবন স্মৃতি, অল্প বিস্তর ভর্ৎসনা, সব কিছু ছাপিয়ে অভিমান। কখনো বলে দেরিশি করিয়ে দেননি, কখনো বলে নতুন লেপ কিনে দেননি। কাবুলের কটা সর্দারের ওরকম লেপ আছে, আমি গেলে বাড়ি পাহারা দেবে কে? আমাকে তাড়িয়ে দেবার হক আপনার সম্পূর্ণ আছে। আপনার আমি কি খেদমত করতে পেরেছি? যেন পানশিরের বরফপাত, গাজা গাজা, পাঁজা পাঁজা। আমি যেন রাস্তা হারিয়ে ফেলেছি আর আমার উপর সে বরফ জমে উঠেছে। আব্দুর রহমানই আমাদের প্রথম পরিচয়ের দিন বলেছিল তখন নাকি সেই বরফ আস্তরণের ভেতরে বেশ বোধ হয়। আমিও আরাম বোধ করলুম। কিছু না খেতে পেরে আব্দুর রহমানের পানশিরি তাগাদ মিইয়ে গেছে। 7 দিন ধরে বরফ পড়ল না। মিনিট খানেক বর্ষণ করেই আব্দুর রহমান থেমে গেল। আমি বললুম, তা তো বটেই, তুমি চলে গেলে আমাকে বাঁচাবে কে? অতটা ভেবে দেখিনি। আব্দুর রহমান তণ্ডতেই খুশ। সরল লোককে নিয়ে এই হলো মস্ত সুবিধে। তক্ষুনি হাসি মুখে আগুনের তদারকিতে বসে গেল। তারপর মন থেকে যে শেষ গ্লানিটুকু কেটে গিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারলুম শুতে যাবার সময়। তোশকের তলায় লেপ গুঁজে দিতে দিতে বলল, জানেন সাহেব, আমি যদি বাড়ি চলে যাই তবে বাবা কি করবে? প্রথমে আমার কাছ থেকে একটা বুলেটের দাম চেয়ে নেবে, তারপর আমাকে গুলি করে মারবে। কতবার আমাকে বলেছে, তোর মতো হতভাগাকে মারার জন্য যে গাঁটের পয়সায় বুলেট কিনে সে তোর চেয়ে হতভাগা। আমি বললুম, ও তাই বুঝি তুমি পানশির যেতে চাও না, প্রাণের ভয়ে? আব্দুর রহমান প্রথমটায় থতমতো খেয়ে গেল, তারপর হাসল। আমারই হাসি পেল যে আব্দুর রহমান এতদিন ধরে শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে রূপ ধারণ করে বিরাজ করত আমার আলোবালে সিঞ্চনে, সে যে একদিন রসবোধ কিশলয়ে মুকুলিত হয়ে সরস তরুবর হবে সে আশা কখনো করিনি। আব্দুর রহমান একখানা খোলা চিঠি দিয়ে গেল, উপরে আমানুল্লাহর পলায়নের তারিখ। কমরত বস শিকনত, এতদিন বাদে মনস্কামনা পূর্ণ হয়েছে। আগা আহমদের মাইনের 5 বছরের জমানো 300 টাকা আর তার ভাইয়ের রাইফেল লোপাট মেরে আফ্রিদি মুল্লুকে চললুম। সেখানে গিয়ে পিতৃপিতামহের ব্যবসা ফাঁদব। শুনতে পাই খাইবার পাসের ইংরেজ অফিসার পাকড়ে পাকড়ে খালাসির পয়সা আদায় করার প্রাচীন ব্যবসা উপযুক্ত লোকের অভাবে অত্যন্ত দুরবস্থায় পড়েছে। কিন্তু আচ্ছা ইংরেজি জানেনেওয়ালা একজন দোভাষীর আমার প্রয়োজন। আমার ইংরেজি বিদ্যা তো জানো। তোমার যদি কিছু মাত্র কাণ্ডজ্ঞান থাকে তবে পত্রপাঠ জালালাবাদের বাজারে এসে আমার অনুসন্ধান করো। মাইনে কাবুলে 1 বছরে যা কামো আমি 1 মাসে তোমাকে তাই দেব। কাবুলের ডাকাতের চাকর হওয়ার চেয়ে আমার বেরাদার হয়ে ইমান ইনসাফে কামানো পয়সার বখরাদার হওয়া ঢের ভালো। আমানুল্লাহ নেই, তবু ফি আমানিল্লাহ, দোস্ত মোহাম্মদ। পুনশ্চ আগা আহমদ সঙ্গে আছে, কাঁধে আমানুল্লাহর বিড়ি করা একখানা উৎকৃষ্ট মাউজার রাইফেল। রাজা হয়ে ভিস্তিওয়ালার ডাকাত ছেলে ইচ্ছা অনিচ্ছায় রাজপ্রাসাদে কী রঙ্গরস করল
তার গল্প আস্তে আস্তে বাজারময় ছড়াতে আরম্ভ করল। আধুনিক উপন্যাসী বালিগঞ্জের কাল্পনিক ডাইনিং রুমে পাড়া গায়ের ছেলে যা করে তারই রাজ সংস্করণ। নতুনত্ব কিছু নেই। তবে একটা গল্প আমার বড় ভালো লাগলো, মৌলানার কপিরাইট। আমানুল্লাহ লন্ডনে পঞ্চম জর্জের সঙ্গে যে রোলস রয়েসে চড়ে কুচকাওয়াজ পালা পর্বে যেতেন, রাজা জর্জ সেই বজ্রার মতো মোটর আমানুল্লাহকে বিদায় ভেট দেন। সে গাড়ি রাক্ষসের মতো তেল খেত বলে আমানুল্লাহ পালাবার সময় সেখানা কাবুলে ফিরে যান। বাচ্চা রাজা হয়ে বিশেষ করে সেই মোটরেই উঠল বস্তুগায়ে বউকে নিয়ে আসবার জন্য। বউ নাকি তখন বাচ্চার মাথার উকুন বাঁধছিল। সারা গায়ের হুলস্থুলের মাঝখানে বাচ্চার বউ নাকি ড্রাইভারকে বলল, তোমার মনিবকে গিয়ে বলো নিজে এসে আমাকে খচ্চরে বসিয়ে যেন নিয়ে যান। দিগ্বিজয় করে বুদ্ধদেব তখন কপিলবস্তু ফিরেছিলেন, তখন যশোধরা এমনি ধারা অভিমান করেছিলেন।